তাহলে ডাইনটা কি? ডাইন হচ্ছে সিজেস একক, সিজেস পদ্ধতিতে বলের একক, তাই তো? তাহলে এটা হচ্ছে ডাইন সিজেস পদ্ধতিতে। তাহলে এক ডাইন মানে কত? এক ডাইন মানে কত বলো তো? সব সময় আমাদের হিসাব হবে এফ ইকুয়াল টু এম এ, এইভাবে এইভাবে হিসাব 10 to হবে। the power 5 নিউটন না কত জানি ছিল। আচ্ছা যাই হোক, মানে এক ডাইন মানে কি? 1 গ্রাম ইন্টু 1 1 সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 গ্রাম বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তখন সৃষ্টি হয়। 1 নিউটন মানে কত? 1 কেজি, কেজি কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে 1 কেজি বস্তুর উপর বল যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। আর 1 পাউন্ডাল মানে কত? 1 পাউন্ড 1 মানে 1 পাউন্ড। পাউন্ড 1 1 ফুট পাউন্ডের পার উপর সেকেন্ড। পাউন্ডকে লেখা হয় এলবি দিয়ে, বুঝছো? ইন্টু 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা এটা গেল। বি এলবি, এলবি মানে লিব্রা। লিব্রা। ল্যাটিন, ল্যাটিন ওয়ার্ড লিব্রা মানে পাউন্ডাল, পাউন্ড লেখে, বুঝছো? এলবি তে লেখে পাউন্ডকে, লিব্রা। আচ্ছা, আরেকটা একক আছে, নাম হচ্ছে অভিকর্ষীয় একক, বলের অভিকর্ষীয় একক। তাহলে একটা গেল হচ্ছে পরম একক, এইবার আসে অভিকর্ষীয় একক। তাহলে অভিকর্ষীয় এককটা কি? অভিকর্ষীয় একক হচ্ছে আমরা যে বস্তু নিয়েই কাজ করি না কেন পৃথিবীর উপরে, ওই বস্তুটা কি করে? ওই বস্তুটা তো আমরা যদি মুক্তভাবে ছেড়ে দেই, সে তো কি হয়? সে তো নিচের দিকে, পরন্ত বস্তু নিচের দিকে পতিত হয়। কার প্রভাবে নিচের দিকে পতিত হয়? জি এর প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পতিত হয় না? জি স্যার। তাহলে তার উপর যে কোনো বস্তুর উপরে তোমার অভিকর্ষ বল ক্রিয়াশীল আছেই। তাহলে অভিকর্ষ বলকে যদি আমরা কনসিডারেশনে নিয়ে আসি, তাহলে অভিকর্ষ বল কনসিডারে আনলে ওই বলের প্রভাবে বস্তুর উপর যে বলটা ক্রিয়াশীল হবে, একে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে, এটাকে বলা হবে অভিকর্ষীয় একক। এবং সেই অভিকর্ষীয় একক অনুযায়ী সিজেস পদ্ধতিতে এর একক হচ্ছে কত? গ্রাম ওজন। গ্রাম ওজন সিজেস পদ্ধতিতে গ্রাম ওজন। সিজেস মানে কত? গ্রাম না সেন্টিমিটার সেকেন্ড। তাহলে এটাকে বলা হবে গ্রাম ওজন। ওজন মানে কত? এমজি না? কোনো বস্তুর ওজন আছে, তার মানে কত? তার ওজনটা কত? অভিকর্ষ বল কত তার? এমজি না? জি স্যার। তাহলে গ্রাম ওজন আমরা বলবো তাকে, বা একে লেখা হয় জিএম ডাব্লিউটি, গ্রাম ওয়েট। তাহলে 1 গ্রাম ওয়েট সমান কত? তাহলে 1 গ্রাম ওজন মানে কত? তাহলে 1 গ্রাম ওজনের বস্তু, 1 গ্রাম ওজন মানে, ওজন মানে তো অভিকর্ষীয় বল কাজ করতেছে, বুঝো নাই? তাহলে 1 গ্রাম যদি আমরা বলি, 1 গ্রাম কি লিখলাম এটা? 1 গ্রাম ওজন, 1 গুণন জি হবে স্যার। 1 গ্রাম গুণন জি। এই দাও, কাটাকাটি হয়ে গেল। স্যার এটাও কি একটা একক পদ্ধতি? এটাও একটা একক, অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক এটা, বুঝছো? 1 গ্রাম ইন্টু, তাহলে এম মানে কত? 1 গ্রাম, আর ওর সাথে কি আছে? জি আছে না? তাহলে জি অভিকর্ষীয়, জি সিজেস পদ্ধতিতে জি এর একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার না? দেখো জি আমি স্যার। ডাব্লিউ কে লিখতেছি কিন্তু জি দিয়ে লিখতেছি, এখন তো জি ক্রিয়াশীল, যেহেতু আমরা অভিকর্ষ দিয়ে বলতেছি। তাহলে এটা কি হলো? জি আর 1 গুণন করলে জি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মানে কত? ডাইন না? বুঝো নাই? তাহলে এটা কি হয়ে গেল? জি ডাইন, বুঝছো? আর জি মানে কত? জি মানে হচ্ছে তোমার, জি মানে 980
সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে জি এর জায়গায় আমরা কত বসাইতে পারবো? 980 জি এর মান বসাই দিলাম 980 ডাইন। তাহলে 1 গ্রাম ওজন বা 1 গ্রাম ওয়েট মানে কত? 1 গ্রাম ওয়েট মানে হচ্ছে তোমার 980 ডাইন। এটা কি বোঝা গেল ক্যালকুলেশন বা আমরা কিভাবে সংজ্ঞায়িত করে নিয়ে আসলাম? আর আবার একটু বোঝান। আচ্ছা। যেহেতু আমরা এখানে বলছি পরম একক। পরম একক মানে কি? আমরা যখন কোনো বস্তুর উপরে বস্তুটা ধরো সমতলে ক্রিয়াশীল, সমতলে গতিশীল। আমরা এখানে তখন জি এর তো প্রভাব আছে। সব বস্তুর উপরে জি এর প্রভাব। কিন্তু সমতলে যদি বস্তু গতিশীল হয় ভূমির উপরে, তাহলে জি কোন দিকে কাজ করছে? নিচের দিকে না? কিন্তু এই বরাবর জি এর উপাংশ কত হবে? এই বরাবর। জি এর উপাংশ 0 না? জি খেয়াল স্যার। করো। জি এর উপাংশ কত? 0 না? জি স্যার। মানে এর থিটা মানে কত? 90 ডিগ্রি না? অনুভূমিক যেহেতু এই বরাবর বস্তু যাচ্ছে তাহলে এই বরাবর জি এর উপাংশ নিলে জি cos থিটা না এটা? cos 90 মানে জি কত? স্যার, জিরো হবে, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে এই বরাবর যেহেতু জি এর মান 0 অতএব এটা পরম একক হিসাবেই আমরা ধরি। তাহলে পরম এককটা হবে হলো ডাইন, নিউটন, পাউন্ডাল যেটা বললাম। ঠিক আছে? কিন্তু কোনো বস্তু যদি এরকম হয় যে আমরা উপরে আছে, যেরকম প্রাস মারলাম উপরে, তাহলে সে তো জি এর প্রভাব নিচে কাজ করবে। করবে না? তখন তো জি এর মান 0 হবে না। না। অথবা কোনো উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলাম, নিচে পড়তেছে। তখন তার উপরে কি বল ক্রিয়াশীল হবে? অভিকর্ষ বল ক্রিয়াশীল। অভিকর্ষ বল। অভিকর্ষ বলকেই তো আমরা কি বলতেছি? ওজন, জি স্যার। তাই না? তখন আমরা এই যে এই সূত্রতে কাজ করি। তখন দেখো এই সূত্রতে যখনই কাজ করতে যাব, তখন সিজিএস পদ্ধতিতে আমরা তাকে বলি গ্রাম ওয়েট বা গ্রাম ওজন। তো ১ গ্রাম ওজন মানে কত? ১ গ্রাম ওজন মানে হচ্ছে তোমার ১ এম এর মান কত? ১ গ্রাম। আর ওই যে ১ গ্রাম বস্তুর উপরে কতটুক ত্বরণ সৃষ্টি হবে? জি ত্বরণ সৃষ্টি হবে। জি মানে কত? তাহলে সেন্টিমিটার পার তাহলে জি দিয়ে গুণ করে দিলাম। তাই না? তাহলে জি ১ কে জি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার লিখলাম। আর আমরা এখানে জানি কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মানে কত? ডাইন। তাহলে জি ডাইন হয়ে গেল। আর জি এর মান হচ্ছে আমরা জানি ৯৮০ সিজিএস পদ্ধতিতে। সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ৯৮০ বসাই দিলাম। তাহলে ১ গ্রাম ওয়েট বা ১ গ্রাম ওজন সমান হবে ৯৮০ ডাইনের সমান। বুঝছো কি? এখন বোঝা গেছে? জি স্যার। তাহলে নিউটন পারবা, এখন নিউটন পারবা, নিউটনকে আনতে পারবা। তাহলে পরম একক অভিকর্ষ এককের বেলায় নিউটনের বেলায় আমরা কি লিখব? নিউটনের বেলায় সেটাকে বলা হবে হচ্ছে ১ কেজি ওজন। কেজি ওজন বা কিলোগ্রাম ওজন। নিউটনের বেলায় আমরা লিখব হচ্ছে কিলোগ্রাম ওজন বা কেজি ওয়েট। কেজি ওয়েট। বুঝছো? তাহলে ১ কেজি ওয়েট সমান কত হবে? তুমি ঠিক ওইভাবে বাই করবা। ওইভাবে বের করবা। বের করে যেটা উত্তর হবে আমি বলে দেই কিন্তু তুমি সমাধানটা বাসায় করবা। 9.8 নিউটন হবে। বুঝছো? আর এফপিএস পদ্ধতিতে কি হবে? এফপিএস পদ্ধতিতে অভিকর্ষ এককটা হবে হচ্ছে তোমার পাউন্ড ওয়েট। ওটা যেহেতু পাউন্ড ছিল, ওজন নিয়ে বলা হচ্ছে, ভর নিয়ে বলা হচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে পাউন্ড ওজন। পাউন্ড ওজন। এলবি পাউন্ড ওজন। তাহলে ১ পাউন্ড ওজন মানে কত? এটা তুমি ক্যালকুলেশন এই যে ওইটার মতো করবা, বাসায় করবা। কত হবে? আমি এটা সাইডে বলে দেই। এটা হবে হচ্ছে তোমার ৩২ পাউন্ডাল। তাহলে জি পাউন্ডাল হবে আগের মতোই। আগে ১ গ্রাম ওয়েট মানে জি ডাইন ছিল ৯৮০ ডাইন। আর এখানে কত হবে? ১ কেজি ওয়েট মানে হচ্ছে জি নিউটন। জি এর মান হচ্ছে এসআই এককের 9.8। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ১ পাউন্ড ওজন মানে কত হবে? জি ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে এফপিএস পদ্ধতিতে জি এর একক কি বলো তো? মানে অভিকর্ষ ত্বরণের মান কত জানা আছে? এই ক্যালকুলেশন ৩টা বাড়িতে করবা কিন্তু অবশ্যই করবা। আমি আগে যেভাবে করছি এটা বাড়িতে করবা, হোম টাস্ক থাকবে। এফপিএস পদ্ধতিতে জি এর একক জানা আছে কি? হ্যাঁ, নাই। এফপিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের
ত্বরণের মান হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। এটা লিখে রাখো, কারণ আমরা ওই যে এসআই একক করতে করতে এগুলো ভুলে গেছি, কিন্তু এগুলো অনেক অঙ্কে হুট করে দিয়ে দেয়। অভিকর্ষ স্যার স্থানাঙ্ক 1 টন কত ইমপ্রেস কেজি? পদ্ধতিতে হুম 1 টন কত কেজি? 1 পাউন্ড 1 টন। 1 টন হ্যাঁ, হ্যাঁ। কত যে ভুলে টুলে গেছি তোমরা। স্যার 1 পাউন্ড কত কেজি? 1 পাউন্ড মনে হয় হচ্ছে 2.24 কেজি, না 2.24 পাউন্ডে 1 কেজি। ও আচ্ছা, আচ্ছা। ওটা ওই যে কনভার্সনে তোমার ওই মোবাইলে বা নেটে কি কনভার্সনে দিয়ে বা ক্যালকুলেটরেও আছে, কনভার্সন দিয়ে একটু দেখে নিও, মনে থাকে না। আচ্ছা, তাহলে এই যে একক আমরা দেখালাম, বলের একক 2 প্রকার, একটা পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। কেন পরম একক আর কেন অভিকর্ষীয় একক এটা বুঝছো কিনা? একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অঙ্কের ভিতরে তোমার যদি এসআই একক দিয়ে অঙ্ক দিয়ে দেওয়া হয়, কোনো সমস্যা নেই, পানির মতো অঙ্ক করে দিয়ে চলে আসবে, খুব খুশি। যদি এসআই একক বাদ দিয়ে ওইখানে অভিকর্ষীয় একক দিয়ে দেওয়া হয়, যে এত গ্রাম ওজনের একটা বস্তু, তখন মাথা খারাপ হয়ে যায় কিন্তু, বুঝছো? অতএব এই এককটা, অভিকর্ষ একক আর পরম একক, এই দুইটা খুব ক্লিয়ার কনসেপশন থাকা লাগবে এবং এগুলো জানা লাগবে যে ঘটনাটা কি। আর লাস্টলি মনে রাখবা যে 1 গ্রাম ওজন মানে হচ্ছে 980 ডাইন, আর 1 কিলোগ্রাম ওজন মানে হচ্ছে 9.8 নিউটন, আর 1 পাউন্ড ওজন মানে হচ্ছে 32 পাউন্ডার, বুঝছো? এগুলো মনে রাখবা, এগুলো এমসিকিউতে খুব আসে। এমসিকিউতে পাউন্ডাল হঠাৎ করে দিয়ে দিল, পাউন্ডাল, এত পাউন্ডাল বল প্রয়োগ করা হলো, তখন মাথা খারাপ। বা এত কিলোগ্রাম ওজন বল প্রয়োগ করা হলো, বুঝছো? তো এটা মোটামুটি সেকেন্ড ল নিয়ে আমরা মোটামুটি আলাপ করলাম। সেকেন্ড ল দিয়ে দেখো আমরা সেকেন্ড ল তাহলে কি কিসের সংজ্ঞা দিচ্ছে সেকেন্ড ল? সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারলাম? বল, বলের সংজ্ঞা দিচ্ছে। বলের পরিমাপের সংজ্ঞা দিচ্ছে, বল কিভাবে পরিমাপ করব আমরা, তাই না? তাহলে বলের পরিমাপ বলতেছে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে, এবং সেই বস্তুর ভর এবং ত্বরণ পরিমাপটা হবে কি? ওই বস্তুর ভর যত, তত আমি পরিমাপ করব এবং ত্বরণ পরিমাপ করব, এই দুটা গুণ করলেই আমরা কি পরিমাণ বল প্রয়োগ করলাম সেটা পাবো ওখান থেকে। বোঝা গেছে কি? এবং বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হবে? ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তনের হার, এবং ভরবেগের পরিবর্তন যেদিকে হবে বলের দিকে হবে ওই সেদিকে, তাই না? বলের দিকে হবে ওই দিকে, এটা মনে রাখতে হবে, ত্বরণের দিকে সেদিকে হবে। তাহলে নিউটন আর ডাইনের মধ্যে কনভার্সন করতে পারবা? হ্যাঁ, বইতে মনে হয় আছে। বইতে থাক, তুমি পারবা নাকি এখন তাই কও? জি, চেষ্টা করা লাগবে। জি স্যার, পারা আহ, যাবে। চেষ্টার উপরে পারা কিছু যাবে নাই। স্যার, করছিলাম একবার। 1 নিউটন সমান কত? 1 কেজি ইন্টু 1 কেজি মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড। স্কয়ার। তাহলে কেজিকে 1 কেজি মানে এখান কত থেকে গ্রাম? বের করা যাবে। 1000। 1000 গ্রাম মানে 10⁻³ গ্রাম। হুম, হুম। আর এখানে 1 মিটার মানে কত? মিটারটাকে সিজিএস করো, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। সেন্টিমিটার। আর সেকেন্ড, সেকেন্ড কত? সেকেন্ড তো সেকেন্ডই থাকবে। সেকেন্ড তো সেকেন্ড থাকবে, হ্যাঁ। তাহলে এটা কত হলো? 10⁵ ডাইন মনে আসে, বলছিলাম 5, স্যার এর আগে। হ্যাঁ, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মানে কত? ডাইন না? টাইম। জি স্যার, আমি বলছিলাম। ওই দেখো, হ্যাঁ, গুড। তাহলে 1 নিউটন মানে হচ্ছে তোমার 10⁵। এইভাবে তোমার কনভার্ট গুলো করা যায়, কনভার্সন গুলো করা যায়। এখন তুমি 1 নিউটন সমান বাড়িতে করবে, এটা হোম টাস্ক। এটা হচ্ছে 1 নিউটন সমান কত পাউন্ডাল, এটা করবা তো দেখি, বুঝছো? এটা বাড়িতে করবা। একই জিনিস, খালি কেজির মানটা কত পাউন্ড ওটা আগে বাইর করবা। 435 না কত পাউন্ড জানো, ওটা আগে দেখে নিবা কোথায় আছে, বইতে আছে, ওটা বাই করে দেখবা পাউন্ডাল সমান কত। তো এইটা নিউটনের সেকেন্ড ল, খুব গুরুত্বপূর্ণ একটা ল কিন্তু। তাহলে ওখান থেকে দেখো আমরা সব কিছু মোটামুটি পেয়ে গেলাম। এখন গতিবিদ্যার অঙ্ক
আর এই ইসের অঙ্ক, তোমার এই নিউটনের মেকানিক্স। বল নিউটনের মেকানিক্সের অঙ্ক, পার্থক্য আমার একটা। পার্থক্য কোথায় আছে বলো তো? সব একই, শুধু ওটাতে পার্থক্য গতি নিয়ে আলোচনা, এখানে বল নিয়ে আলোচনা নাকি? হ্যাঁ আলোচনা, মানে অঙ্ক করার সময় আমার কোন সম্পর্ক লাগবে, গতি সংক্রান্ত যাবতীয় সূত্র আমরা ব্যবহার করব। ওই গতি সংক্রান্ত সূত্রের ভিতর আর একটা সূত্র এসে পড়বে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। বোঝো নাই? আচ্ছা স্যার, কোন সূত্রটা গতি সূত্রের মধ্যে পড়ে না? এরকম একটা অবজেক্টিভ আছে। কি কি আছে ওর ভিতরে? অনেক আচ্ছা কিছুই তো স্যার, আছে, দেখতেছি আমি। ওটা দেখে বলতে হবে। আচ্ছা, বলের একটা নীতি আছে বুঝছো, তার নাম হচ্ছে বলের নিরপেক্ষ নীতি। এই জিনিসটা আমাদের জানা লাগবে, বলের নিরপেক্ষ নীতি। বলের নীতিটা মেনে চলে। বলের নিরপেক্ষ মানে বল, কোনো বস্তুর উপরে যখন একাধিক বল প্রয়োগ হয়, এই বস্তুর উপরে একাধিক বল প্রয়োগ হলো, এফ এফ এফ, যেটা হচ্ছে তোমার F1, এটা F2, এটা F3, একাধিক বল যখন প্রয়োগ হয়, তাহলে বস্তুটা কোন দিকে যাবে, ভরবেগের পরিবর্তন কোন দিকে ঘটবে? যে কোনো একদিকে ঘটবে। তাহলে এই যে কতগুলো বল মিলে প্রয়োগ আমি করতেছি, তাহলে এই বস্তুগুলো সব দেখো, যেহেতু ভেক্টর রাশি, সব কিন্তু একই বিন্দুতে প্রয়োগ হচ্ছে, এবং বস্তুর নতুন একটা বল আমরা পাচ্ছি। এই বলকে বলা হবে লব্ধি বল বা নিট বল, বা এটা লব্ধি বল মানে কি, সামেশন অফ এফ, লব্ধি বল বা নিট বল সবগুলো মিলে এ বলটা সমান কত? সবগুলো সমষ্টি F1 প্লাস F2 প্লাস F3। যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তাহলে আমরা সামেশন অফ এফ মানে নিট বল বা লব্ধি বলটা কত প্রয়োগ হচ্ছে এর উপরে, সবগুলো সমষ্টি, ভেক্টর সাম, ভেক্টর যোগফল। তার মানে কি, যদি সে বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে সেগুলো কি হবে? বিয়োগ হবে না? বিয়োগ হবে। আর যদি একই দিকে প্রয়োগ হয় তাহলে যোগ হবে, বুঝছো? যোগ হবে তখন। তাহলে এই বলটাকে বলা হয় নিট ফোর্স, নিট বল, লব্ধি বল বা নিট বল। বোঝো নাই? তাহলে কোনো বস্তুর উপরে আমরা যখন বল প্রয়োগ করব, একাধিক বল, তখন বস্তুটা কি হবে, যে কোনো একটা দিকে গতিশীল হবে, এবং সেই বরাবরই ওই লব্ধি বলের দিক হবে। এবং এই লব্ধি বলের বলটাই কি করবে, এই লব্ধি বলটাই তোমার ওই বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটাবে অথবা ত্বরণ সৃষ্টি করবে, দ্যাট ইজ এম, এই ত্বরণ হবে। দ্যাট ইজ আমরা ফাইনালি লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু কত, এম এ, নাকি? তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল নিট বল, আমরা যে বলের কথা বলতেছি সেটা কিন্তু কি বলতে হবে তোমাকে, নিট বল বা লব্ধি বল। বস্তুর উপর ক্রিয়াশীল নিট বল বা লব্ধি বলই হবে হচ্ছে এম এ। আচ্ছা, এখন দেখো, মানে এখানে যদিও আমরা তিনটা বল ক্রিয়াশীল, তারপরে মনে হচ্ছে যে তিনটা বল তো ভিন্ন দিকে প্রয়োগ করা হচ্ছে, তাই না? তাহলে আচ্ছা স্যার, ভরবেগের এখানে যে পরিবর্তন, ভরবেগ, বস্তুটার উপর যে বল প্রয়োগ করলাম আমরা তিনটা, বস্তুটা থেকে আবার মানে বিপরীত ভাবে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে না? হ্যাঁ সৃষ্টি হবে, সমস্যা নাই, সৃষ্টি হবে, হোক। বল প্রয়োগ করলে সেখানে বস্তু প্রতিক্রিয়া জিনিসটা হচ্ছে বস্তুর অভ্যন্তরীণ বিষয়, বস্তুই নিজের ভিতর থেকে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রতিক্রিয়া বল কোনো কার্যকর বল না, বুঝছো? এটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু একটা বাধা দেয়, এটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। আচ্ছা, ওটা আমরা থার্ড লর ভিতরে কথা বলবো আরো। তো এখন দেখো, যেহেতু বল, সেকেন্ড লতে বলা হচ্ছে বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে মনে হতে পারে, যেহেতু আলাদা আলাদা বলগুলো আলাদা আলাদা ভাবে আমরা প্রয়োগ করতেছি, তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে, আলাদা আলাদা দিকেই তো হওয়ার কথা, তাই হওয়ার কথা না, নাকি? ভরবেগের পরিবর্তন কিন্তু এই আলাদা আলাদা দিকেই জি হওয়ার কথা, স্যার। এবং তাই হয়। তাহলে আলাদা আলাদা একাধিক বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়, তাহলে ওই প্রত্যেকটা বল তার নিজের দিকে ভরবেগের পরিবর্তন ঘটায়। সে কিন্তু তখন নিট বলের দিকে শুধুমাত্র ভরবেগের পরিবর্তন ঘটানো হয়, তার আলাদা আলাদা দিকেই ভরবেগের পরিবর্তন ঘটাবে। এজন্য এটাই হচ্ছে বলের নিরপেক্ষ নীতি, মানে যার যার তার তার, একে বলা হচ্ছে বলের নিরপেক্ষ নীতি।
এখন কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব তখন কি করব, তখন লব্ধি বলটা বের করে এই যে ভেক্টর সাম করে নিয়ে, যদি নিরপেক্ষ নীতিটা আরেকবার বলেন। নিরপেক্ষ নীতি হচ্ছে একাধিক কোনো বস্তুর উপরে একাধিক বল প্রয়োগ করা হলে প্রত্যেক বল তার নিজের দিকে ভরবেগের পরিবর্তন ঘটাবে। তাহলে যার যার তার মানে F1 বলের জন্য F1 বল তার নিজের দিকে ভরবেগের পরিবর্তন ঘটাবে, F3 নিজের দিকে, F2 তার নিজের দিকে ভরবেগের পরিবর্তন ঘটাবে। বুঝছো? এটা হচ্ছে নিরপেক্ষ, মানে যার যার তার নিরপেক্ষ নীতি বলে। তো এখন আমরা বোঝা গেছে নিরপেক্ষ নীতি কি বোঝা গেছে না সমস্যা আছে বলো? বোঝা যায় নাই? তখন স্যার মানে ভরবেগের পরিবর্তন যদি বের করতে বলে মানে এফ এর মান। ভরবেগের পরিবর্তন বের করতে পারলে আমরা তখন দেখা যাবে ভরবেগের পরিবর্তন তো ভরবেগের পরিবর্তনের হার ত্বরণ চলে আসবে না, তখন এম এ চলে আসবে। জি ভরবেগের স্যার। পরিবর্তনের হার দিয়ে তো এই সমীকরণ আমরা বের করলাম, কোন সমীকরণ তো আমরা বের করে ফেলবো। তবে তোমার এটা মনে রাখতে হবে যে ভরবেগের যেহেতু সেকেন্ড লতে বলতেছে যে ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। তাহলে একাধিক বল যদি প্রয়োগ করা হয় তাহলে কি হয়? তাহলে একাধিক বল প্রয়োগ করলে যে বিভিন্ন দিকে প্রয়োগ করলে প্রত্যেকটা বল তার নিজ নিজ দিকেই ভরবেগের পরিবর্তন ঘটাবে। এটাই হচ্ছে ভরবেগের নিরপেক্ষ নীতি ওই সূত্র অনুযায়ী। বুঝছো? এখন দেখো যদি এইরকম হয় যে কোনো বস্তু এরকম, আমি বল প্রয়োগ করলাম এদিকে, এখানে একটা বল প্রয়োগ করলাম, আবার এদিকে একটা বল প্রয়োগ করলাম। এটা ধরো আছে 10 নিউটন, এটা আছে হচ্ছে তোমার 4 নিউটন। তাহলে বস্তুর ত্বরণ কত? বস্তুর ভর হচ্ছে তোমার 10 কেজি। তাহলে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে কোন দিকে? ত্বরণ সৃষ্টি হবে কত? ত্বরণ কত? এ কত বলো তো? এ কত এটা হবে? হচ্ছে 6/10 মানে হচ্ছে 3/5। তাহলে নিট ফোর্সটা কত? নিট ফোর্সটা কত? 10 যদি 10 নিউটন -4। 10 নিউটন যদি পজিটিভ আমরা ধরি 6 এটা, হবে এটা। তাহলে এটা কি হবে? উল্টা দিকেরটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ। তাহলে -4 সমান কত? 6 নিউটন। অরিজিনালি এখানে নিট ফোর্স যেটা ক্রিয়াশীল সেটা হচ্ছে 6 নিউটন, এবং এই 6 নিউটন বলের জন্যই ত্বরণটা ঘটবে, দ্যাট ইজ F = ma, নাকি? তাহলে m মানে কত? m মানে 10 a, তার মানে 6 = 10 এ a = কত? 6/10 এত মিটার পার 5। সেকেন্ড স্কয়ার। এর দিক কোন জি দিকে স্যার। হবে? তাহলে এফ এর দিক কোন দিকে হবে? তাহলে এফ এর দিক হচ্ছে 10 নিউটনের দিকে। হবে। এদিক বরাবর না? 10 যেহেতু বেশি এদিক বরাবর। হ্যাঁ, তাহলে লব্ধির ত্বরণের দিকে দিক কোন জি দিকে স্যার। হবে? প্লাস। হ্যাঁ ত্বরণের দিকও এই বরাবর হবে। ওই এখন কি ক্লিয়ার ওই হয়েছে? হবে হ্যাঁ। বরাবরই হবে। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে নিট বল দিয়ে কাজ করতে হবে আমাদের সবসময়। একটা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি একাধিক ফোর্স থাকে তখন নিট বল দিয়ে আমাদের কাজ করতে হবে, ভেক্টর দিয়ে দিক হিসাব করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আর যদি এরকম না থাকে, এরকম থাকতো তোমার এইখানে আর একটা বল থাকতো এরকম, F = এখানে থাকতো হচ্ছে তোমার ধরো 5 নিউটন, তখন কি হতো? এটা কোণ আমার 30 ডিগ্রি আছে, তাহলে কত হইতো বলো? স্যার এখানে কি f cos থিটা দিয়ে রাইট, করতে এটা হবে। তখন আমরা এই বরাবর করে নিতে হতো। তাহলে এই বরাবর করে নিতে এর জন্য কত হবে? এই বরাবর একই বরাবর করে নিতে হবে না? তাহলে F জি স্যার। cos cos 30। 30 ডিগ্রি। আচ্ছা। বুঝছো? তাহলে এখানে F cos হুম। 30 ডিগ্রি মানে F এর মান কত এখানে? 5 না? তাহলে 5 5 cos 30 মানে হচ্ছে 5√3/2, তাই তো? √3/2। তাহলে এই বরাবর দেখো 5√3/2, আর একটা বল ক্রিয়াশীল এই বরাবর হচ্ছে 5√3/2। তার মানে এখানে কয়টা বল হচ্ছে? একটা, 3টা। দুইটা, 3টা বল হচ্ছে, 3টা F3। বোঝো নাই? তাহলে এখানে নিট ফোর্সটা আমার কত হয়ে যাবে? নিট ফোর্স চেঞ্জ হয়ে যাবে না? নিট জি ফোর্সটা স্যার তখন কত হবে? অবশ্যই। 10 যোগ 5√3/2 -4, -4। এটা সমান হবে ma। বোঝা গেছে কি নাকি? F = ma, যে নিট ফোর্স সমান ma।
তাহলে এখান থেকে আমরা a বের করতে পারবো না? কথা কয় না? জি পারবো স্যার। তো? জি স্যার পারবো। তো এখন কি হুম, ক্লিয়ার স্যার। হইছে নিট ফোর্সের বলগুলো? নিট ফোর্স দিয়ে কিভাবে আমরা কাজ করব? তাহলে আমাদের যে নিউটনের সেকেন্ড লর অঙ্কগুলো করব সেখানে কিছুই না, গতিবিদ্যাতে যে অঙ্ক করছি আমরা, গতিবিদ্যার অঙ্ক, খালি ওর সাথে নতুন একটা জিনিস কাজ আসবে, সেটা হচ্ছে F = ma। এখান থেকে ত্বরণটা বাই করে নিয়ে তারপর আমরা গতিবিদ্যার যে অঙ্ক আছে এর সাথে এরভাবে জুড়ে দেবো। বোঝা গেছে? একই টাইপের অঙ্ক, খালি বলটা নতুন করে এসে এর ভিতর পড়বে। তাহলে একটা, আচ্ছা তোমাদের কি 8টার 8:30টার দিকে পড়া থাকে নাকি? না, তাহলে ফ্রি আছো তো নাকি? 8:30 কয়টা পর্যন্ত ফ্রি আছো? 9টা? না মানে দুপুর 2টা পর্যন্ত সকাল এখন থেকে। স্যার 8:30টার সময় দিন না, 8টার সময় দেন। তাহলে 7:30 থেকে পড়াই এরপর দিন থেকে। হ্যাঁ স্যার 8টা দেন। হ্যাঁ 8টা দেওয়াই 7:30 ভালো স্যার। না, অনেকে পড়া আছে আবার 9টা 9:30 পড়া থাকে তো। স্যার 7:30 9টায় দিই, পড়া আছে। ওই তো 7:30 দিই, তাহলে আর 8:30 মোটামুটি 8:30 10 মিনিট পড়ানো যাবে। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে 8:30 পারছি। থেকে দাও, কারণ আমার মূল টাইম কিন্তু 7টা। আর পরে আবার বলো না যে স্যার, আর মূল টাইম আমার 7টা, যেহেতু এখন শীতের সময় আর কলেজ, যেহেতু স্কুল কলেজ যেহেতু মোটামুটি ছুটি ধরা চলে, খুব একটা কাজ নাই, না আমাদের আবার যাইতে হয় কলেজে, যার জন্য ওই যে 7:30 আধ ঘন্টা পিছাই দিলাম। এখন ঘটনা হচ্ছে যে তোমরা সব জায়গায়, অন্যান্য জায়গায় কি ইয়েতে পড়তেছো? অফলাইন স্যার সব স্যার অফলাইনে? জায়গায় অনলাইনে অফলাইন। পড়বো। অফলাইনে কি সব জায়গায় পড়তেছো? স্যার আমার সব প্রাইভেটেই জি স্যার। অনলাইন পড়ায়। জি স্যার অফলাইনেই পড়ছি আমরা সব। আচ্ছা, তাহলে অফলাইন পড়তে গেলে স্যার এখন বেশি বাইরে গেলে অসুবিধা। বাইরে গেলে, স্যার প্রবলেম তো। হ্যাঁ তা না তো স্যার আছে। অফলাইনে শুরু করেন স্যার। এখন ওই সবাই যেহেতু অফলাইনের কথা বলতেছে আর সব হুম। জায়গায় করতেছে, অফলাইনটা আস্তে আস্তে শুরু করতে হবে। তো যেটা স্যার আমি তাহলে ভাব, এই বছর যাক। না যেটা না আমাদের সমস্যা হচ্ছে স্যার। যেটা হচ্ছে সেটা হচ্ছে অফলাইন। তোমরা কারা কারা পড়বা এটা ওই যে তুমি ওই গ্রুপে জানাবা যে অফলাইনে কারা পড়তে ইচ্ছুক। তো অফলাইনে আমার এখানে যেহেতু আমি 25 থেকে 30 জন স্টুডেন্ট বসাই, মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 30 জন হতে পারে, কিন্তু 25 জন ধরো আমার এখানে বসতে পারে। তা আমি 25 জন বসাবো না, আমি মোটামুটি প্রথমে শুরু করব বা ই করবো হচ্ছে তোমার ওই 10 জন। 10-12 জন দিয়ে শুরু করব, ঠিক আছে? আপনি কি স্যার 2টাই রাখবেন? এখন অফলাইনে তোমরা মোটামুটি কারা, অফলাইনে যাদের খুব সমস্যা তারা অফলাইনে পড়বে, আর যারা অনলাইনে মোটামুটি পড়তেছো এভাবে পড়তে থাকো, আস্তে আস্তে অফলাইনে নিয়ে আসা যাবে। আগে আমি শুরু করি। তো ওরা মোটামুটি লিখবা ওই গ্রুপে, বলবা যে স্যার কে কে পড়তে অফলাইনে সুবিধা। আমি স্যার 10 থেকে, গ্রুপে ক্লোজ হয়ে যাবো না। হ্যাঁ গ্রুপে ভোট হবে নি। ভোট মানে ওটা হচ্ছে চাক্ষুষ ভোট, ভোট। বলতে হবে যে স্যার আমি অফলাইন করবো। এখন ওর ভিতরে যদি বেশি হয়ে যায়, সবাই যদি পড়ে তাহলে সম্ভব না, কারণ আমরা শুরু করব হচ্ছে 10-12 জন দিয়ে। যেহেতু শুরু করতেছে, আমি যেহেতু শুরু করি নাই, তোমাদের দিয়ে শুরু করব, তাহলে প্রথমে শুরু করে দেখা লাগবে যে আসলে পরিস্থিতি কি হচ্ছে। স্যার তাহলে আমার ওখান তো 2টা প্রাইভেটই বাকি হচ্ছে অনলাইনে পড়াই, স্যাররা অফলাইনে পড়াবে অনেক পরে থেকে। কোন কোন স্যার, কোন প্রাইভেট? জাহাঙ্গীর স্যার আর ফরিদ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওনারা অফলাইনেই পড়ে আমি জানি। তো 10-12 জন তোমরা, 10-12 জন আমি চয়েস করবো আর কি। তোমরা যদি অফলাইনে পড়ার জন্য 10-12 জন হও তাহলে সমস্যা নেই, 10-12 জন আসলে 7:30 থেকে শুরু করলে, এবং আমি এর সাথে সাথে যে কাজটা করব সেটা হচ্ছে তোমার অনলাইনের এই ল্যাপটপ আমার অনলাইনে থাকবে, বোর্ডে করাবো, বোর্ডের সাথে ধরা থাকবে এটা, ঠিক আছে? তাহলে অনলাইনে যারা ইচ্ছুক তারা অনলাইনেও পড়তে পারবা ওখান থেকে, আর অফলাইনে যারা এখানে আসতে চাও তাহলে এখানে অফলাইনে পড়বো, একসাথে দুইটা চলবে।
কিন্তু স্যার অফলাইনে সামনের দিন ছিল থেকে হ্যাঁ সামনের দিন থেকে শনিবার থেকে। আপনার বাসায়? হ্যাঁ বাসায়। স্যার অনেক দূর হয়ে যায় তো। হ্যাঁ এখন হ্যাঁ তোমার বাসা কোথায়? আমার বাসা স্যার এডওয়ার্ড কলেজের এখানে। এটার কলেজ তো স্যার আমি ফুল রেগুলারই উল্টা যাই। হয়ে যায়। যাই হোক, না তুমি যদি মনে করো অনলাইনে তাহলে অনলাইনে থাকতে পারো, সমস্যা নাই। স্যার আমারই অনলাইনে বেশি সমস্যা হচ্ছে, এই জন্যই তো আমি অফলাইনে চাচ্ছিলাম। তুমি কি চিস্তি না? জি স্যার। তুমি কি চশমা পরো? আর যাদের চশমা আছে তাদের ওই যে মানে চোখে অনেকক্ষণ হয়, প্রেসার পড়ে, জি বিশেষ করে ওগুলা স্যার। অফলাইনে আসতে হয়। আর যাই হোক, এটা দেখো আর কি, এটাই করো এখন। অনলাইনে অফলাইনে পড়লে তো তোমার একটু মুভ করাই লাগবে, এটা আচ্ছা হচ্ছে। স্যার দেখবেন। তো ঠিক আছে, ওইটাই করো। আমি মোটামুটি 10-12 জন নিয়ে শনিবার সকাল 7:30টায় শুরু করব। আর তোমার গ্রুপে যারা যারা বলবা, বলবা যে স্যার অফলাইন না অনলাইন, যার যার ইয়েতে লিখবা যে আমি অনলাইন, বা গ্রুপে লিখবা অনলাইন অফলাইন, এভাবে গ্রুপে লিখবা। তারপর আমি দেখবো কয়জন, ওর ভিতরে 10-12 জন বাছাই করে এখানে আসবে। আপাতত এইভাবে শুরু করি, তারপরে দেখা যাক কি হয়। তো ঠিক আছে, ওগুলো পড়ো আর যে নোট নিয়ে যাও। আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, আমি কিন্তু খুব ধীরে ধীরে আলোচনা করতেছি, খুব ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করতেছি। হয়তো অনেকে ভাবতে পারো স্যার এগুলো তো আমরা 9-10-এ পড়ছি, কিন্তু এই যে নিউটনের মেকানিক্সের যে বিষয়গুলো, এটা 9-10 নাই, 9-10-11-12 ভাবি যাবে কোনো কিছুই নাই। মানে এটা কনসেপ্টটা তোমার খুবই ক্লিয়ার থাকা লাগবে, না হলে মেকানিক্সের যে কোনো ধরনের প্রবলেমে যায় সমস্যা হয়ে যাবে। বিশেষ করে একক কিন্তু অনেক স্যার পড়াই না, অ্যাভয়েড করে দেয়। অভিকর্ষ একক টেকক আমি যাবি, তো এগুলো ভালো করে একটু পড়ো, তারপরে দেখা যাক কি হয় ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আচ্ছা, আলাইকুম। এখন কে কে আছে ইয়েতে? তোমরা বেরোয় না, আগে দাঁড়াও দাঁড়াও। বলেন স্যার। আচ্ছা, আমি একটা জিনিস টেস্ট করবো এখান থেকে, একটু তোমরা বলবা যে ঠিক আছে কিনা। এটা হচ্ছে, আমি ল্যাপটপটা একটু সেট করব, যদি দুই জায়গায় একই সাথে দুইটা পড়াই তাহলে দেখা যাবে কিনা এখান থেকে। দাঁড়াও, হুম, একটু লাইনে থাকো। আচ্ছা। জি স্যার দেখা স্যার যাচ্ছে। ক্যামেরা কিন্তু ঘিরে রাখা লাগবে। আর ডান পাশে আরেকটু সরাইলে ভালো হয় স্যার। দাঁড়াও, আমি এখনো সেট আপ করিনি, সেট আপ করে কি আবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ,
শোনো, এই যে তোমাদের একটু বাদ দাও, তোমরা জানো যে এখন যে সিচুয়েশন চলতেছে, বিশেষ করে তোমাদের SSC পরীক্ষা, তুমি একটা ফোন নাম্বার দিয়ে ওরকম করে রাখবে, এটা কেমন করে? ফোন করে বলা যায়, নষ্ট হয়ে গেছে, তুমি সাথে সাথে কলেজকে বলবা যে স্যার আমার চেঞ্জ করে দিন। অথবা অন্য কোনো নাম্বার তোমার রাখতে হবে, না পরে এই যে কালকে আমি ফোন করে পাই না, তো কি একটা লাগবে না। তুমি হ্যাঁ মূল কপি, না মূল কপি নিয়ে তুলে নিয়ে ফটোকপি, কারণ এটা সেন্সিটিভ না। তোমরা তো online কালকে নিয়ে আসো, যাও তুমি আজকে ফোন করে যাও, দয়া করে তুলে নিও। বল। হ্যাঁ অন্যান্য ফটোকপিগুলো নিয়ে আসো, ফটোকপিগুলো নিয়ে আসো, অন্যান্যগুলো মূল কপি যেগুলো আছে সাথে নিয়ে আসো। আর ওই যে এইচএসসি আর হচ্ছে তোমার এইচএসসি তে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড আর হচ্ছে তোমার বলো না, এই কার্ড, তুমি কালকে আসবে, আজকে যা তুলে নাও, কালকে 12টা। আর তোমার পরিচিত যারা আছে তাকে বলে দাও সবাইকে আজকে আসতে। ওর নাম আচ্ছা কিসের ইরেগুলার না রেগুলার? রেগুলার, ইরেগুলার ছিল দুই একজন, ছিল না গতবারে আর তোমাদের আগের বারে? না এখন ইরেগুলার দুই একজন আছে উত্তর দিকে, ওদেরকে আমি টেস্ট করতে পারি। এরকম যদি তোমাদের জানা থাকে যে কারা কারা তোমাদের আগের বার পরীক্ষা ছিল, এবার আমি দুই একটা সাবজেক্ট পরীক্ষা দিই। এরকম থাকে তাহলে সাথে সাথে হ্যাঁ তোমরাই করো, যাদের সমস্যা নেই তারা আজকেই জমা দিয়ে দিন, আর যাদের তোমার সমস্যা আছে কালকে অবশ্যই জমা দেবে, যারা এগুলো তুলে উলে নিয়ে আসবে, তোমার নাম কি? স্যার মিটিং টাইমটা শেষ হয়ে যাচ্ছে। কয় মিনিট আছে স্যার? আচ্ছা দেখো, দেখা যায় নাকি? 1 মিনিট। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যায় এফ ইকুয়াল জি টু স্যার, এম এ, দেখা যাচ্ছে। তাহলে বোঝা যায় এখানে দেখা যায়। জি জি স্যার, স্যার। জি স্যার। তাহলে চলবে স্যার তো, একটু তাই না? বাঁকা হয়ে যাচ্ছে। না বাঁকা একটু হবে, কারণ আমি সাইড ভিউ করে নিচ্ছি, তো একটু বাঁকা হবে যতটুকু পারা যায় আর কি। দেখা জি স্যার, খোলা দেখা যাচ্ছে। ঘোলা? কোণার দিকে ওইটা, হ্যাঁ মানে কোণার দিকে